আজ আমাদের পাঠ্য কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি। এর আগে আমরা রূপনারায়ণের কুলে এবং শিকার কবিতাটি পড়েছি, যে দুটি তোমাদের পাঠ্যে আছে, এবং সেখানে কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশ। কবি সমর সেন সম্পূর্ণতই এক ভিন্ন ধারার কবি। রবীন্দ্রনাথ এবং কবি জীবনানন্দ থেকে সময়োচিতভাবে একটু পরবর্তী সময়ের, এবং ওনার লেখনের মধ্যে রোম্যান্টিকতা বর্জিত এক কঠোর কঠিন রূঢ় বাস্তবতা ভীষণভাবে প্রতিভাত হয়। ওনার জন্ম সময় হচ্ছে 1916 এবং উনি মারা যান 1987। দীর্ঘ 71 বছরের জীবন। মোটামুটিভাবে 30-এর দশকে উনি কবিতা লেখার শুরু করেন। এক নতুন কবিতা লেখার রীতি, যেটা আমি আগেই তোমাদেরকে বললাম, যে রোম্যান্টিকতা বর্জিত এক রূঢ় কঠোর বাস্তবকে তিনি প্রতিভাত করেছেন। এক তীক্ষ্ণ ভাষায়, তার ভাষা রীতি ছিল একেবারেই অন্যরকম, এবং সেখানে সম্পূর্ণভাবে রোম্যান্টিকতা বর্জিত সেই কবিতাগুলি বা লেখনীগুলি। এবং আমরা দেখি যে বুদ্ধদেব বসুর সহকারী সম্পাদক হিসাবে তিনি কবিতা পত্রিকায় ছিলেন যখন 1946-এ উনি তার শেষ কবিতা লেখেন জন্মদিন, কবিতার নাম জন্মদিন, 1946 খ্রিস্টাব্দে, এবং তারপরে হঠাৎ করেই তিনি নিজেকে কবিতা রচনা থেকে সরিয়ে নেন। তার শেষ রচনার নাম জন্মদিন। আমি দুটি লাইন জন্মদিন কবিতা থেকে পড়ছি। আমরা ক্রমশ ডুবি সখাত সলিলে, অনিদ্রা থেকে দুঃস্বপ্নে আমাদের যাত্রায় কাক ডাকে। দেখো, এই শেষ কবিতাটা অত্যন্ত বেদনা এবং নৈরাশ্য ভরা এক উপলব্ধির একটা যেন প্রকাশ আমরা কবিতার মধ্যে দেখেছি। এবং এরকম আমরা কবি সাধারণভাবে দেখিনি, যে যিনি তার মৃত্যু হয়েছে 1987-তে, 1946-এর পর উনি আর অন্য কোনো কবিতা লেখেননি। উনি জন্মদিন কবিতা লেখার পর ওনার কবিতা লেখা কার্যটাই উনি বন্ধ রেখেছেন। আমরা এই কবি বৈশিষ্ট্যকে বুঝতে গেলে আমরা যদি তাকাই ওনার জীবিকার দিকে, তাহলেও আমরা বুঝতে পারবো উনি যদিও ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছিলেন, কিন্তু পেশায় তিনি ছিলেন একজন সাংবাদিক মূলত, কিন্তু বারে বারে উনি ওনার জীবিকা বদল করেছেন। তো সেই জীবিকা বদল করার মূলেও হয়তো বা অন্যতর কিছু প্রাপ্তি, যেটা হয়তো উনি বারে বারে অন্বেষণ করে খুঁজে ফিরতে চেয়েছিলেন। যদি প্রথম চাকরি দেখি তাহলে দেখব কাঁথির প্রভাত কুমার কলেজে তিনি অধ্যাপনা শুরু করেছিলেন। তারপর দিল্লির অল ইন্ডিয়া রেডিওয়ে নিউজ এডিটর হিসেবে তিনি চাকরিতে যুক্ত হন। সেই চাকরি ছেড়ে তিনি দ্য স্টেটসম্যান পত্রিকার সাব এডিটর হন। তারপর দেখছি যে সেই চাকরিও তিনি ছেড়ে দিচ্ছেন এবং অনুবাদকের কাজ নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন মস্কোয়, এবং তারপর মস্কো থেকে ফিরে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার যুগ্ম সম্পাদক হিসাবে তিনি কাজ শুরু করছেন। সেই কাজও তিনি ছেড়ে দিচ্ছেন, এবং দেখছি যে হুমায়ুন কবিরের ডাকে ইংরেজি নাও পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যুক্ত হন, এবং সেখানেও মতবিরোধ হওয়ার জন্য সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি ফ্রন্টিয়ার পত্রিকার আত্মপ্রকাশ করান এবং সেখানে সম্পাদনা কার্য পরিচালনা করেন। এবং সেখানে আমরা দেখেছি সশস্ত্র বিপ্লবের সমর্থনে নির্ভীকভাবে বহু রচনা তিনি নিজে লিখছেন, এবং অন্যান্য বহু প্রতিবাদী জেহাদি রচনা উনি তার পত্রিকায় প্রকাশও করছেন। তো সেটা আমরা দেখতে পাই। তো এই মতো চাকরি, জীবন জীবিকা, চাকরি, পড়াশুনো, এত সারা পৃথিবীব্যাপী তার ঘোরাফেরা এবং নিউজ এডিটর বিভিন্ন পত্রিকায় হওয়ার কারণে বিভিন্ন সংবাদের সঙ্গে তার ভীষণ যুক্তভাবে তার উপস্থিতি, সব মিলিয়ে তাকে বোধহয় এই রোম্যান্টিকতা বর্জিত যে রূঢ় কঠিন বাস্তবতা, এর যে একটা গভীর প্রভাব তার কবি জীবনে ছাপ ফেলেছিল, সেটার কারণ বোধহয় এই জায়গায় নিবদ্ধ রয়েছে। এবার আসি কবিতার কথায়। মহুয়ার দেশ কবিতাটি রচিত হয়েছিল 1937-এ, এবং তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কয়েকটি কবিতা ও গ্রহণ, কাব্যগ্রন্থের নাম
কয়েকটি কবিতা ও গ্রহণ, যেটা প্রকাশিত হয়েছিল 1940-এ। সেই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি লেখা হয়েছে 1937-এ। তো আমরা যদি কবিতার মধ্য দিয়ে যাই তাহলে আমরা দেখব কি, দেখো প্রত্যেকে বইটা খোলো, কবিতাটা একটু দেখো। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এখানে প্রথম যে 1, 2, 3, 4, প্রথম যে 4টে লাইন দেখো, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এই যে চিত্রকল্প, আমাদের সন্ধ্যা আসন্ন, সূর্যাস্ত হচ্ছে, সেই সময়কালীন একটা চিত্র। এই চিত্রে কোথাও যে রোম্যান্টিকতা বর্জিত একটা রূঢ় কঠিন বাস্তবকে আমরা দেখছি, তেমন কই আমার মনে হয় না। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কবি সমর সেন তার প্রথম, এটা তো একদম প্রথম দিকের লেখা, তার প্রথম দিকের লেখা কাব্যে উনি চেয়েছেন সচেতনভাবে যে রূঢ় বাস্তবতাকে নিজের কবিতার মধ্যে স্থান দিতে, কিন্তু কোথাও একটা তার মনে অন্তঃশীল রয়েছে এই রোম্যান্টিসিজম। সেই জন্য এই ধরনের চিত্রকল্প বারে বারে তার কবিতায় ছুঁয়ে গিয়েছে। তো এই সূর্যাস্তকালীন যে চিত্রটা, সেটা কি না, বলছে কি মাঝে মাঝে সন্ধ্যার যে জলস্রোত, সেখানে অলস সূর্য, সূর্যের আগে অলস বিশেষণটি কেন না, সূর্য সারা দিন তার এই বিরাট কর্মকাণ্ডে ক্লান্ত, তার এবার সময় এসেছে বিদায় নেওয়ার। যেমন সারা দিনের সর্বক্লান্তি, সর্বসন্তাপ নাশিনী নিদ্রা, নিশায় যে নিদ্রা, সেই নিদ্রার পর আমরা আবার নতুন করে নতুন কর্মোদ্যমে সকালবেলায় আমরা জেগে পড়ি, ঠিক তেমনই সূর্যেরও বোধ করি সেই সময় এসেছে তার আলস্যে দিন যাপন করার। সেই জন্যই সূর্য এখানে অলস। সূর্য কি আঁকছে? সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। যদি আমরা কখনো নদীর ধারে, সমুদ্রের ধারে, নিদেন পক্ষে পুকুর ধারে আমরা দেখি সূর্যাস্তকালীন চিত্র, তখন সূর্য যখন আকাশ থেকে আস্তে আস্তে ডুবে যায়, তখন জলের উপর সূর্যের যে ছায়াটা পড়ে, সেটা আমরা দেখবো একটা লম্বা স্তম্ভের মতন অনেক দূর অবধি রয়েছে। সেটাকেই কবি বলছেন যে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কেন গলিত সোনা না, জলটা যেহেতু টলটল করছে, সেই জন্য সোনার রং, সোনাটাকে গলিত সোনা বলে মনে হচ্ছে। সেই আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, এবং সেইখানে যে ফেন ও পুঞ্জ রয়েছে, সেই আগুন মানে সূর্যের সেই আগুনের সেই রক্তিম আভা যেন ধূসর ফেনায় লাগে। এই যে চিত্রকল্প, এই চিত্রকল্পের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কবিতা শুরু হচ্ছে একটি সূর্যাস্তকালীন সময়ের প্রেক্ষাপটে। এরপর কি হলো চলো আমরা দেখি। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। দেখো, কবির মধ্যে যেমন স্ববিরোধ রয়েছে, এই কবিতাতেও সেই বিরোধিতা প্রত্যক্ষ। কবি যেরকম চেয়েছেন সচেতনভাবে রোম্যান্টিসিজমকে বাদ দিয়ে রূঢ় কঠিন বাস্তবকে প্রত্যক্ষ করতে তার কবিতায়, সেরকম করেই এখানে এই যে চিত্রকল্প কবি অঙ্কন করেছেন, এবং তারপরেই দেখো সেই উজ্জ্বল স্তব্ধতায় সেই সুন্দর যে বেশ ধারণ করেছে প্রকৃতি, তার মধ্যে কি হচ্ছে না, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতকালীন নিদ্রা বড় আরামের। এই শীতকালীন নিদ্রা অনেক সময় প্রচণ্ড ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে ভেঙে গিয়ে যখন
সমস্ত ঘামে সিক্ত হয়ে যায় দেশ, সিক্ত হয়ে যায় আমাদের বেশ, এবং আমরা অত্যন্ত ভয়ে মর্মাহত হয়ে পড়ি। তো তেমন একটা দুঃস্বপ্ন, শীতকালীন সেই দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন ধোঁয়ার এই বঙ্কিম নিঃশ্বাসকে। কেন এই ধোঁয়া কি না, আমরা আমাদের অরণ্যানী, আমাদের প্রকৃতি, এই সমস্ত কিছুকে ভেঙে তছনছ করে আমাদের যান্ত্রিক সভ্যতার যে আগ্রাসন, তা নষ্ট করছে আমাদের পরিবেশকে। এটা আমরা জানি, আমরা বহু জায়গায় এই পরিবেশ দূষণ, এই জাতীয় রচনা পড়েছি, দেখেছি, এবং আরও বিভিন্ন কবিতা আমরা দেখেছি যেখানে এই পরিবেশ সম্পর্কিত কথাবার্তা রয়েছে। তো এই যে আগ্রাসন, এই যন্ত্র সভ্যতার এই দুর্মর প্রচণ্ড তাণ্ডবে আমাদের যে সমস্ত সবুজ যে শোভা, যে সৌন্দর্য, সুষমা বনানী আমরা একের পর এক নষ্ট করে চলেছি, সেখান থেকেই উৎপত্তি হচ্ছে এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের, যে নাকি পাক খেয়ে ঘুরে ফিরে ঘরে আসে। কেমন করে ঘরে আসে? শীতের দুঃস্বপ্নের মতো, তুমি চাইলেও না চাইলেও তাকে তুমি এড়াতে পারবে না। এরপর কবিতাটা যদিও দুটো, 1 এবং 2 দুটো ভাগে ভাগ করে দিয়েছেন কবি নিজেই, কিন্তু তবুও আমার মনে হয় প্রথম যে অংশটা রয়েছে তার মধ্যে এই যতদূর অবধি আমরা পড়লাম, তারপরে আর একটা বোধহয় অলিখিত প্যারাগ্রাফ কবি এখানে করেছেন। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। দেখো, আমরা প্রথম যে অংশটা, প্রথম যে 4টে লাইন পড়লাম, তার সঙ্গে অনেকটাই যেন সিমিলারিটি রয়েছে এই পরের লাইনগুলো। এখানেও একটা রোম্যান্টিসিজম রয়েছে, যে বলছেন, যে কি বলছেন না, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, একটা শান্ত, একটা স্নিগ্ধ, সৌন্দর্য, সুষমা সমন্বিত একটা সাঁওতাল পরগনার চিত্র অনেক অনেক দূরে আছে কলকাতা থেকে। সাঁওতাল পরগনার সেই সুনিবিড় শান্তি যেন কবির কাছে এক নতুন সঞ্জীবনী মন্ত্র। কবি চেয়েছেন সেই জায়গায় যেখানে দেবদারুর দীর্ঘ রহস্য, অর্থাৎ যেখানে বনানী এখনও সেরকমই সবুজ গভীর রয়েছে, যেখানে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস শুনতে পাওয়া যায় রাত্রের নির্জনতায়, অর্থাৎ সেখানে এখনও দূষণ তাকে ক্লান্ত করতে পারেনি, সেই জন্য দূর সমুদ্রের দীর্ঘশ্বাস শুনতে পাওয়া যাচ্ছে সেই দেবদারুর দীর্ঘ রহস্যের ফাঁকে ফাঁকে। কবি চেয়েছেন কবির ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। রবীন্দ্রনাথ একটা কবিতায় বলছেন, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। আমাদের নাগরিক সভ্যতাকে বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ এই কথা বলছিলেন, যে এত ইট সাজিয়ে আমরা এত বড় অট্টালিকা তৈরি করেছি, এত বড় বুনিয়াদ, কল কারখানা, জগৎ, কিন্তু তার মধ্যে মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে কীট। এবং সেই নাগরিক ক্লান্তিকে পরিহার করার জন্যই কবি যেন মনে করেছেন যে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল। এই মহুয়া ফুল যেন এক স্বপ্নময়তা, এক আবেশ, যার অনাবিল সৌন্দর্যে কবি স্নাত হতে চেয়েছেন, এবং নামুক মহুয়ার গন্ধ, সেই সুগন্ধের আবেশে সমস্ত রকম নাগরিক ক্লান্তি যেন ধুয়ে মুছে সুচিতায় পরিপূর্ণ করতে চেয়েছেন কবি। এরপর আমাদের কবিতার দ্বিতীয় অংশ, দেখো 2 দিয়ে তার পরবর্তী কবিতার অংশটা শুরু হচ্ছে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ কবি স্বপ্নে যেটা দেখতে চেয়েছেন সেটা সেই ওই একই রকম শীতের দুঃস্বপ্নের মতন
এসে যাচ্ছে। শীতের দুঃস্বপ্নের মতন, মানে যে স্বপ্নটা উনি দেখেছেন সেটা যেন দুঃস্বপ্নের বুনিয়াদে পূর্ণ হয়ে যাচ্ছে। কীরকমভাবে না, কবি যে জন্য পৌঁছতে চেয়েছিলেন সাঁওতাল পরগনায়, যে জন্য দেবদারুর দীর্ঘ রহস্যে ভরা পথ দিয়ে কবি হাঁটতে চেয়েছিলেন, সেইখানেও চলে গেছে যান্ত্রিক সভ্যতার নগ্নতা। সেই সমস্ত সৌন্দর্য একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই যন্ত্র সভ্যতার কারণে। সেখানে তৈরি হয়েছে কয়লার খনি, এবং সেই কয়লা খনির গভীর বিশাল যে রণদামামা, সেটা কবির কাছে অসহ্য। নিবিড় অন্ধকারে সেটা শুনতে পাওয়া যাচ্ছে, মানে রাত্রি যে অমানিসা আমাদের সর্বসন্তাপ নাশিনী, যে অমানিসা, যে রাত্রি আমাদেরকে অনেক বেশি শান্তি দান করে, আমাদের ক্লান্ত মনকে, আমাদের পরিশ্রান্ত দেহকে, যে নিদ্রা তার আরোগ্য দিয়ে কি করে না, পরের দিন সকালে আবার নতুন করে আমাদের জেগে ওঠার, আমাদের নতুন কর্মোদ্যমে বেঁচে ওঠার প্রেরণা দেয়, সেই নিদ্রা চলে গিয়েছে। কিভাবে না, গভীর বিশাল শব্দ। কিসের শব্দ না, কয়লা খনির শব্দ। সেই জন্য নাগরিক ক্লান্তি থেকে মুক্ত হওয়ার জন্য কবি যেখানে পৌঁছতে চেয়েছেন, তার সেই স্বপ্নটাও অধরা থেকে গিয়েছে। এবং এ যেন একটা মুক্তির আশ্রয়, এই মহুয়ার দেশ, যেটা সম্পর্কে কবি অন্যত্র 1978 লেখা তার আত্মকাহিনী বাবু বৃত্তান্তে বলেছেন, যৌবনে সাঁওতাল পরগনার প্রতি বিশেষ ঝোঁক ছিল। দূরে ধূসর পাহাড়, সাঁওতালদের পরিচ্ছন্ন বসতি, মহুয়ার গন্ধ, মাদলের শব্দ, ভোরে মুরগির ডাক, এই সব কিছু মিলিয়ে এই সাঁওতাল পরগনার যে মাদকতা, কবির এই নাগরিক ক্লান্তি থেকে মুক্ত হওয়ার যেন একটা স্থান ছিল, তার স্বপ্ন কল্পনার পীঠস্থান ছিল যেন এই মহুয়ার দেশ। তার সঞ্জীবনের আশ্বাস, তার মুক্তির প্রত্যাশার ডাক ছিল এই মহুয়ার দেশ। কিন্তু কবি সেখানেই বলছেন যে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। আর কি না, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। যে সমস্ত শ্রমিক তাদের শ্রমভারে দীর্ণ, তাদের সকাল নেই, তাদের বিকাল নেই, তাদের রাত নেই, সমস্ত সময় তারা পরিশ্রমের কর্মভারে ক্লান্ত, সেই সমস্ত শিশির ভেজা সকাল, যে শিশির ভেজা সকাল আমাদের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করতে পারত, সেটা না করে অবসন্ন মানুষের শরীরে কবি পরিলক্ষিত করেছেন কি না, ধুলোর কলঙ্ক। তাদের সারা রাতের যে পরিশ্রম, সেই পরিশ্রমে তারা ক্লান্ত, এবং সেই ধুলোর কলঙ্ক কি আর কি না, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। শুধুই যে ধুলোর কলঙ্ক নয়, তার সঙ্গে ক্লান্ত এক দুঃস্বপ্ন। দেখো, দুঃস্বপ্ন শব্দটা কবি প্রথম অংশে একবার ব্যবহার করেছিলেন, শীতের দুঃস্বপ্ন, আর এখানে বলছেন ক্লান্ত দুঃস্বপ্ন। মানে মানুষ দুঃস্বপ্ন দেখতে দেখতেও, মানে এতবার সেই দুঃস্বপ্নের মধ্যেই তাদের বাস, তাদের বাস্তবটাই দুঃস্বপ্ন, এবং সেখানেই তারা ক্লান্ত হচ্ছে। তো এইভাবে কবি নিজে যে স্বপ্ন দেখতে চেয়েছেন বা স্বপ্ন দেখাতে চেয়েছেন তার পাঠককুলকে, এবং একই কবিতার মধ্যে তিনি সেই স্বপ্ন ভঙ্গের যে দীর্ণতা, সেটাকেও যেন নতুন করে আবার চিত্রিত করেছেন। অর্থাৎ যে আশা নিয়ে কবির মানস যাত্রা মহুয়ার দেশে, সেই আশা তার চরিতার্থ হতে পারেনি। বহু রাত্রি জাগরণে ঘুমহীন, ক্লান্ত, ক্ষুধার্ত সেই সমস্ত অবসন্ন মানুষের চোখ যেন এক আশাহীন, ভবিষ্যৎহীন, এক রাতভর শ্রমশান্ত, এক শারীরিক যে কষ্ট, তাকেই বুঝি নতুন করে চিত্রিত করেছে।
এবং তাদের যে ক্লান্তির ছাপ সেটা হয়তো অনিশ্চিত এক ভবিষ্যতের দুর্ভাবনা, হয়তো একটা নৈরাশ্যের হতাশা, যার করাল থাবা থেকে বাঁচাতে পারেনি তারা নিজেদেরকে, বাঁচাতে পারেনি তারা তাদের সমাজকে, অথবা আমাদের সমগ্র সমাজই বোধ করি এরকম একটা যান্ত্রিকতার মধ্যে, এরকম একটা নৈরাশ্য, একটা ভবিষ্যৎহীনতা, একটা অন্ধকার, কোনো একটা আলোর দিশা পাচ্ছে না। কবি যেন এখানে সেরমভাবেই দেখাতে চেয়েছেন যে যান্ত্রিকতার যে প্রবল দামামা সারা বিশ্ব জুড়ে চলেছে, সেখানে কোথাও এই মহুয়ার দেশ তার আর কোনো জায়গা নেই। সমস্ত মহুয়ার দেশগুলি বুঝি সমস্ত সৃজনশীলতা, সমস্ত অনুভূতি, সব কিছু যেন গ্রাস করে নিচ্ছে আমাদের এই যান্ত্রিকতা। এবং এই যে আশা এবং স্বপ্ন এবং যে স্বপ্নভঙ্গ, এখানেই এই হতাশার অবগাহনের মধ্যেই মহুয়ার দেশ কবিতাটি শেষ হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা এটাকে কি নোট হিসাবে দেখি, যে নগর জীবনের যে রূঢ় বাস্তবতার বন্ধন থেকে কবি মন মুক্তির আশ্রয় খুঁজতে চেয়েছে তার স্বপ্নের নিসর্গ সাঁওতাল পরগনায়, সাঁওতাল পরগনার মহুয়ার দেশে, কিন্তু যান্ত্রিক সভ্যতার গ্রাস থেকে বাঁচেনি সেও, তাই চরম হতাশার মধ্য দিয়েই কবিতাটি সমাপ্ত হয়েছে। তো এই গদ্য ছন্দ যদিও সমর সেনের কবিতায় সবসময় দেখতে পাওয়া যায়, কিন্তু কোথাও একটা কবিতাটা পাঠ করতে গিয়ে আমরা বুঝতে পারছি যে গদ্য ছন্দের মধ্যেও কোথাও একটা একটা পদ্যের ছন্দ বা একটা বাক্য বন্ধগুলো মিলে জুলে একটা অন্যরকম ছন্দ যেন এর মধ্যে অন্তঃশীল রয়েছে, যেটাকে আমরা বুঝতে পারছি। এবং তোমরা কবিতাটা আর একবার ভালো করে পাঠ করবে, আমার আলোচনাটা শুনবে, শোনার পর বাক্যবন্ধগুলো বা যেগুলো ছোট ছোট যে শব্দগুলো বারে বারে ঘুরে ফিরে এসেছে, কবির চাওয়া, না পাওয়া, আশা, হতাশার দীর্ণতা, সব কিছু মিলিয়ে সেগুলোকে ভালো করে উপলব্ধি করার চেষ্টা করব। বিভিন্ন প্রশ্নে আমরা দেখেছি যে শব্দবন্ধগুলো বারে বারে ঘুরে ফিরে আসে কবিতার মধ্য থেকে, আমি সেগুলো একটু উল্লেখ করছি এখানে। যেমন সন্ধ্যার জলস্রোত, অলস সূর্য, উজ্জ্বল আলোর স্তম্ভ, ধূসর ফেনা, উজ্জ্বল স্তব্ধতা, শীতের দুঃস্বপ্ন, মেঘমদির মহুয়ার দেশ, দেবদারুর দীর্ঘ রহস্য, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, নির্জন নিঃসঙ্গতা, ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, মহুয়ার গন্ধ, নিবিড় অন্ধকার, দ্বিতীয় অংশে নিবিড় অন্ধকার, কয়লাখনির গভীর বিশাল শব্দ, অবসন্ন মানুষের শরীর, ধুলোর কলঙ্ক, ক্লান্ত দুঃস্বপ্ন। এই যে শব্দবন্ধগুলো রয়েছে, অনেক সময়ই এমসিকিউ, এসএকিউ বা বড় প্রশ্নগুলোও অনেক সময় এই জায়গা বা এই সমস্ত লাইনগুলো থেকে তুলে তোমাদের অনেক সময় প্রশ্নগুলো আসে। আর আমি কতগুলো প্রশ্ন, মানে বড় প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 1, মহুয়ার দেশ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। মহুয়ার দেশ কবিতার নামকরণের সার্থকতা। 2, কবিতাটির মধ্যে কবি সমর সেনের কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কবি সমর সেনের কবি হিসাবে কী কী বৈশিষ্ট্য কবিতার মধ্যে পরিলক্ষিত হয়। 3, মহুয়ার দেশ এই শব্দবন্ধের মধ্য দিয়ে কবির অনুভব বা অনুভূতিটি কী। কবি কোন বক্তব্যকে এই কবিতায় প্রকাশ করেছেন। 4, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, সেটি কেন ঘুরে ফিরে আসছে। 5, ধুলোর কলঙ্ক এবং ক্লান্ত দুঃস্বপ্ন উপমা দুটির মধ্যে কোন বাস্তব চিত্র প্রতিভাত হয়। ধুলোর কলঙ্ক এবং ক্লান্ত দুঃস্বপ্ন উপমা দুটির মধ্যে কোন বাস্তব চিত্র প্রতিভাত হয়। তারপরের প্রশ্ন, এখানে অসহ্য, এখানে বলতে কোনখানে, কি অসহ্য, কেন। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কবির আশাটি কি, কিভাবে সেই আশা চরিতার্থ হয়েছে।
অথবা কিভাবে সেই আশা চরিতার্থ হয়নি। তার পরবর্তী প্রশ্ন, গভীর বিশাল শব্দ, কোন শব্দের কথা বলা হয়েছে? শব্দের আগে গভীর ও বিশাল বিশেষণটি ব্যবহারের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? লাস্ট প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, কবি ক্লান্ত কেন? কবির ক্লান্ত শরীরে মহুয়া ফুলের ঝরার প্রয়োজন কেন? কবি ক্লান্ত কেন এবং কবির ক্লান্তির উপরে মহুয়া ফুল ঝরার প্রয়োজন কেন? দেখো, এখানে যে শুধু কবির ক্লান্তি তেমনটা নয়, এটা যেন আমাদের সমগ্র নাগরিক সভ্যতায় আমরা যারা এই নাগরিক সভ্যতার মধ্যে রয়েছি, এই সমস্যা প্রত্যেকেরই, এবং প্রত্যেকেই কোথাও ক্লান্ত, শ্রান্ত, তাদের ক্রমভারে নুব্জ, এবং প্রত্যেকেই মুক্তি চাইছে কোথাও, এবং সেই মুক্তির প্রত্যাশী যে মন, যে পাঠক মনই বলো কি কবি মনই বলো, সে যেখানে মুক্তির প্রত্যাশা করছে, সেই আলোর রামধনু কোথাও নেই। যদিও তারা ভাবছে যে সেই রংধনু উঠবে, কিন্তু তবুও সেই মহুয়ার দেশের মতন যখন তারা সেই মহুয়ার দেশে গিয়ে পৌঁছচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যেটা ভেবে তারা সেই জায়গায় গিয়েছিল, সেই সময়, সেই অনুভূতি, সেই ভাবনা, সেই সৃজনশীলতা, সেই বোধ সব লুপ্ত। এক বিপন্ন বিস্ময়, বড় বিষণ্ণ সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই মহুয়ার দেশ কবিতাটি আবারও যেন নতুন করে রোম্যান্টিকতা এবং রূঢ় বাস্তবতার মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তাহলে যে সেই রূঢ় কঠিন বাস্তবেই আমাদের শতবার মাথা কুটে মরতে হয়, তার মধ্যেই আমাদের থাকতে হয়, সেটাকেই যেন আবারও নতুন করে কবি তার কবিতায় চিত্রিত করলেন। তো আমি তোমাদের বলবো, তোমরা কবিতাটা আরেকবার পড়ে আলোচনাটা শোনো। কোথাও বুঝতে অসুবিধে হলে আমাকে জানিও, হোয়াটসঅ্যাপের গ্রুপে জানিও, বা ইউটিউবে কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমরা পরবর্তী ক্লাসে এর পরের যে কবিতাটা আছে সেই কবিতাটা পড়ব। আর কিছুজন আমাকে বলেছিলে যে আমাদের আগের যে ভিডিওটা ছিল, যেটা শিকার কবিতার আলোচনা নিয়ে, সেখানে আমি প্রশ্ন কেমন আসতে পারে সেই নিয়ে তোমাদের কাছে আলোকপাত করিনি। তো সেই জন্য এর সাথে আমি শিকার কবিতার যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে কোয়েশ্চেনগুলো দেখে নিও। এক, শিকার কবিতা। এক হচ্ছে নামকরণ হিসাবে শিকার কবিতার সার্থকতা, নামকরণ হিসাবে শিকার কবিতার বা শিকার নামকরণের সার্থকতা। দুই হচ্ছে শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশকে আমরা কেমন ভাবে পেয়েছি, শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশকে আমরা কেমন ভাবে পেয়েছি। তিন, শিকার কবিতাটির বক্তব্যে উপমা একটি গুরুত্বপূর্ণ দিক, ব্যবহৃত উপমাগুলির উদাহরণ ও ব্যাখ্যা করে কবিতার মূল উপজীব্য বিষয়টি তোমার ভাষায় প্রকাশ করো। আরেকবার বলছি, ব্যবহৃত উপমাগুলির উদাহরণ ও ব্যাখ্যা করে কবিতার মূল উপজীব্য বিষয়টি তোমার ভাষায় প্রকাশ করো। তারপরের প্রশ্ন, আগুন জ্বলল আবার, চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। আগুন জ্বলল আবার চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, ভোর শব্দটি দুইবার ব্যবহারে কবিতায় যে বৈপরীত্য প্রদর্শিত হয়েছে তা বর্ণনা করো। ভোর শব্দটি দুইবার ব্যবহারে কবিতায় যে বৈপরীত্য প্রদর্শিত হয়েছে তা বর্ণনা করো, বা ভোর শব্দটি দুইবার ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো। আর শিকার কবিতার জন্য লাস্ট প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, এই চরণটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবটি বিধৃত হয়েছে। একটা অদ্ভুত শব্দ, এই চরণটির মধ্য দিয়ে কবির মনোভাবের কোন দিকটি বিধৃত হয়েছে। তো শিকার কবিতার এই প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো, মহুয়ার দেশের ওই বড় প্রশ্নগুলো, এবং রূপনারায়ণের কুলে কবিতার প্রশ্নগুলো আমি আগেই বলে দিয়েছি। সেগুলো তোমরা কবিতার আলোচনা শুনে বই পড়ে নিজে লেখার চেষ্টা করো। কোথাও কোনো সমস্যা হলে আমাদের পরবর্তী যে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসগুলো হবে সেই ক্লাসে আমি অবশ্যই আলোচনা করে দেব। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, এবং অবশ্যই ঘরে থেকো। আজকের জন্য এলাম।